নমস্কার বন্ধুরা, গিরিবালার ইউটিউব চ্যানেলের আরটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দুর্গাপুজোর আর হাতে মাত্র কয়েকটা দিন, আর সেই উপলক্ষে আমার বাড়ির মা দুর্গাকে কীরকমভাবে শৃঙ্গার করলাম সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এর আগের একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি এই দুর্গাপুজো উপলক্ষে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে ঠিক কী রঙের শাড়ি পরাবো। গণেশকে তো আগের বছরে হলুদ কালারের একটা ধুতি পরিয়েছি, তো এবারে ভাবলাম যে একটু হলুদ আর লালের কম্বিনেশনে পরালে মনে হয় বেটার লাগবে। তো সেই কারণের জন্য হলুদ কালারের আমার উত্তরীয় ছিল, সেই হলুদ কালারের উত্তরীয়টাই কিন্তু আমি পরিয়ে নিয়েছিলাম কি গণেশকে। আর লাল কালারের একটা উত্তরীয় আগের বছরের কিছুটা পড়েছিল, সেটাকেই কিন্তু আমি ঠাকুরের চাদর হিসেবে ব্যবহার করেছি। একটু কোচা দিয়ে সুন্দর করে বাঙালি রকম করে ধুতি পরানোর চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি। কার্তিককে দুধে আলতা কালারের একটা উত্তরীয় পরিয়েছিলাম, আর সবুজ কালারের আমার কাছে একটা উত্তরীয় ছিল, সেই উত্তরীয়টাই কেটে কিন্তু ঠাকুরের চাদর বানানো হয়েছে। আমি প্রতি বছরই কার্তিকের উত্তরীয়টা ময়ূরের পাখার মতন করে দিই, তো এবছরও কিন্তু আমি সেটাই করে দিয়েছিলাম। গণেশের উত্তরীয়টা কিন্তু ওইরকম ময়ূরের পাখার মতন করিনি, একদম সিম্পল রেখেছি। গণেশের বুকটা চাপা দেওয়া থাকলে কিন্তু ভালো লাগে না, গণেশ বলো কার্তিক বলো, বুকটা খোলা থাকলে বেটার লাগে। তো সেই কারণের জন্যই কিন্তু বুকটা কিন্তু খোলা ছিল। আমি আগে প্রত্যেক বছর চেষ্টা করি কিন্তু ছেলে মেয়েদেরকে শাড়িটা পরিয়ে নেওয়া, তারপর কিন্তু মায়ের কাপড়টা কিন্তু পরিয়ে নেওয়ার চেষ্টা করি। গণেশ কার্তিক হয়ে যাওয়ার পর কিন্তু লক্ষ্মী সরস্বতীকেও কিন্তু সাজিয়ে নিয়েছিলাম, আর লক্ষ্মীর জন্য এবছর কিন্তু হলুদ কালারের শাড়ি পরিয়েছি। অনেকেই হয়তো লক্ষ্মীকে একটু লাল বা পিঙ্ক কালারের শাড়ি পরায়, আগের বছর তো পিঙ্ক পরিয়েছি, তো এবছর ভাবলাম একটু আলাদা রকম কোনো কিছু পরাই। তো সেই কারণের জন্য কিন্তু এই হলুদ কালারের শাড়িটা লাল বর্ডার দেওয়া, এটাই কিন্তু আমি এবছরে দুর্গাপুজোতে লক্ষ্মীকে কিন্তু পরিয়েছি। আশা করছি খারাপ লাগবে না। আমার কাছে না দুটো শাড়ি ছিল, একটা ছিল বটল গ্রিন কালারের আর একটা ছিল কিন্তু ব্লু কালারের, মানে ব্লু নয়, ঠিক ডিপ ব্লু নয়, এটা হচ্ছে আকাশি কালার, তার সঙ্গে কিন্তু লালের একটা কন্ট্রাস্ট রয়েছে। তো সত্যি কথা বলতে গেলে আমার মনে হলো যে সরস্বতীকে এই কালারটা পরালেই মনে হয় বেটার লাগে। তো সেই কারণের জন্য কিন্তু ব্লু কালারের শাড়িটাই কিন্তু সরস্বতীকে পরিয়ে নিয়েছিলাম। লক্ষ্মী, সরস্বতী আর দুর্গাকে চেষ্টা করেছি আট পৌড়ে করে শাড়ি পরানো, হয়তো হয়নি, হয়তো অনেক ত্রুটি রয়ে গেছে শাড়ি পরানোটাতে। তোমরা প্লিজ যদি মনে হয় যে কোনো কিছু খামতি আছে, প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আমার যতটা সম্ভব ততটা কিন্তু চেষ্টা করেছি এই শাড়িটা পরানোর। আর শাড়িটা তো অনেকটাই বড়, প্রায় 3.5 হাতের কাছাকাছি। আমার লক্ষ্মী সরস্বতী হচ্ছে 10 ইঞ্চ করে, এবার অত ছোট ঠাকুরের মধ্যে, আর বেনারসি তো যতই হোক আমি ছোট বুটি নিই যতই, দেখবে একটু বেনারসি পরালে কিন্তু একটু গাবডু গুবডু হয়ে যায়। তো সেই কারণের জন্যই কিন্তু একটু মোটু সোটু লাগছে, কিন্তু সামনে থেকে কিন্তু যথেষ্ট সুন্দর লাগছিল দেখতে। লক্ষ্মী সরস্বতীর শাড়ি পরাতে আমাকে 2-3 বার শাড়ি খুঁজতে হয়েছে, মানে মনের মতন হচ্ছিল না। কুচিগুলো অনেক সময় ছোট হয়ে যাচ্ছিল, কুচিগুলো অনেক সময় এক সাইড থেকে আরেক সাইড আসছিল না, খুব কষ্ট করে টেনে টুনে অনেক কষ্টে কিন্তু আমি পরিয়েছি। জানি না কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না লক্ষ্মী, সরস্বতী আর দুর্গাকে শাড়ি পরানোর পর ঠিক কেমন লাগছে। তোমাদের তো বলেছিলাম যে এবছর যেহেতু আমি পিটাই গয়না পরাবো, তো সেই কারণের জন্য ভেবেছিলাম দুর্গাকে কিন্তু লাল পাড় সাদা শাড়ি যেটা আছে বেনারসি, সেটাই আমি পরানোর চেষ্টা করেছিলাম। তো সেই কারণের জন্যই কিন্তু এই শাড়িটাই পরিয়েছিলাম। আর সত্যি বলতে গেলে এই লাল পাড় সাদা শাড়ির কম্বিনেশনে শাড়ি পরানোর পর কিন্তু যথেষ্ট সুন্দর লাগছিল দুর্গাকে। আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম ঠিক কেমন করে আমি শাড়িটা পরাবো দুর্গাকে, তো সেই কারণে সেই রকম করে কিন্তু আমি শাড়ি পরিয়েছি। প্রতি বছর আমি সামনে থেকে অনেক কুচি দিয়ে পায়ের উপর দিয়ে ফেলে দিই, তো এবছর ভেবেছিলাম কোনো রকম কুচি ফেলবো না, একদম সোজাভাবে টেনে নিয়ে একটা কাঁধের সাইড থেকে ফেলে সুন্দর করে কিন্তু কুচিটা দিয়ে আমি সেটাকে টেনে দেবো। সেরকম করেই আমি কিন্তু চেষ্টা করেছি পরানোর, যেমন করে আট পৌড়ে ঠাকুরকে শাড়ি পরায় ঠিক তেমন করে চেষ্টা করেছি পরানো। জানি অনেকটা খামতি হয়ে গেছে শাড়ি পরানোটাতে, প্লিজ তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ঠাকুরকে শাড়ি পরানোর পর ঠিক কেমন লাগছে। ভিডিওর প্রথমেই তোমাদেরকে একটা মায়ের প্রতিমা দেখিয়েছিলাম, এই প্রতিমাতে কিন্তু আমি অনেক বছর কিন্তু মায়ের পুজো করেছি। এই মাকে এনেছিলাম 2012 সালে, তখন থেকে কিন্তু আমি এই মাকেই কিন্তু পুজো করে এসেছিলাম। নতুন শাড়ি কিনতাম আর নিজেই অঙ্গরাগ করতাম। এই যে গয়নাগুলো দেখছো ঠাকুরের, সেগুলো কিন্তু আমি নিজে হাতে করে বানাতাম।
চুমকি পুঁতি সমস্ত কিছু কিনে আনতাম, আর ঠিক দুর্গাপুজোর অনেক দিন আগে থেকে কিন্তু এগুলো বানানো শুরু করে দিতাম। নিজের হাতে রং করতাম আর তারপর কিন্তু ঠাকুরকে সুন্দর করে সাজানোর চেষ্টা করতাম। জানি অতটা ভালো হতো না রং, চোখ আঁকা একবার চোখ এঁকে 10বার করে আমাকে মুছতে হতো, যেহেতু আমি লাইন ঠিকঠাক কাটতে পারতাম না, হয়তো আমার হাতের আঁকা অতটা ভালোও নয়, ওই কাজ চালানোর মতন কোনো রকম করতে পারি। তাও মনে একটা খুঁতখুত লাগবে কেমন করে সাজাবো না সাজাবো। তো যাই হোক, এরকম করেই কিন্তু আমি অনেক বছর পুজো করেছি। তারপর 2021 সালে কিন্তু আমার বাড়িতে এই পিতলের মায়ের বিগ্রহ কিন্তু আসে। আর যে ছোট দুর্গাটার তোমাদের অঙ্গরাগের ভিডিও আমি পাঠিয়েছিলাম, সেই মা কিন্তু অনেক বছর আগেকার। এটা কিন্তু প্রায় 2017 সালে কিন্তু আমার বাড়িতে এসেছিল। সরি, 17 নয়, 2014 কি 15 এরকম সময় বোধহয় মাকে আমি এনেছিলাম বাড়িতে। তোমাদের তো বলেছিলাম আমার বাড়ি দুর্গাপুজোর ইতিহাস তোমাদেরকে একটু একটু বলবো। তো আজ মাকে সাজাতে সাজাতেই তোমাদের সঙ্গে এই কথাগুলো একটু শেয়ার করলে আমার মনে হয় খুব একটা খারাপ হবে না। আমার দাদুর দাদু বাংলাদেশ থাকার সময় ফরিদপুরে যখন আমার ফ্যামিলি থাকতো, সেই সময় কিন্তু দুর্গাপুজো চালু করেছিল। সেটা প্রায় আজ 150-200 বছর আগেকার কথা, মানে দাদুর আমলে পুজো, বুঝতে পারছো কীরকম। তো বাংলাদেশ থাকাকালীন কিন্তু আমার বাবারাও ছোটোবেলায় কিন্তু দুর্গাপুজো দেখেছে। তারপর তো দেশভাগ, 71 সালের যুদ্ধ, সমস্ত কিছুই চললো। তখন কি করে পুজো করবে আর কি করে খাবে, অতগুলো ভাই বোন, তাদেরকে সবাইকে মানুষ করা এটা একটা খুব চাপের ছিল। তো সেই কারণের জন্য কিন্তু দুর্গাপুজোটা অনেক বছর কিন্তু বন্ধ ছিল আমাদের বাড়িতে। মানে আমার বাবারা যখন ছোটোবেলায় 1-2 বছর দেখেছে, তোমরা বুঝতে পারছো কত বছর আগে দুর্গাপুজো বন্ধ হয়ে গেছে। তো কলকাতায় আসার পর কিন্তু দুর্গাপুজো পুরোপুরি বন্ধ। 2005 সাল, ছোটোবেলা থেকে দুর্গাপুজোকে নিয়ে একটা ভালো আলাদা একটা আনন্দ ছিল, কিন্তু 2005 সালে আমি প্রথম কিন্তু কলকাতাতে দুর্গাপুজো শুরু করি। সব মায়েরই ইচ্ছা ছিল হয়তো। 2005 সালে আমি প্রথম কিন্তু দুর্গাপুজো শুরু করি। 2005 সাল, তখন আমি ক্লাস 4 কি 5-এ পড়ি। তো সেই সময় থেকে কিন্তু আমি দুর্গাপুজো শুরু করি। আমি সে বছর কিন্তু খবরের কাগজে একটা দুর্গা ঠাকুরের ফটো ছিল, সেই ফটোটাকে কেটেছিলাম এবং সেই ফটোটা কেটে কিন্তু পিচবোর্ডে আটকেছিলাম। এরকম করে দুর্গা ঠাকুরটা তৈরি হয়েছিল। লক্ষ্মী সরস্বতী তো ছিলই, লক্ষ্মী সরস্বতী, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো কত, সেই ঠাকুরটা ছিল। গণেশ ঠাকুরটাও ছিল, যেহেতু পয়লা বৈশাখের সময় গণেশ ঠাকুর আসতো। কার্তিক ঠাকুরটা ছিল না, কার্তিক ঠাকুরটা আমাকে হাতে আঁকতে হতো, হাতে এঁকে ওই রকম করে কার্তিক ঠাকুরটা কিন্তু লিখেছিলাম। এবং মা জানলে তো খুব পিটবে, এবং দুর্গাপুজো তো ছেলে খেলা নয়, তো সেই কারণের জন্য লুকিয়ে আমি দুর্গাপুজো করেছিলাম সে বছর। যাই হোক, মা যখন পুজো দিতে গেল তখন দেখলো অলরেডি আমি বসে ফেলেছি, একটা খড় বসিয়েছি। তো সেই সব দেখে তো মা খুব রাগারাগি, রীতিমতো মারতে যায়। ঠাকুর নিয়ে কি ছেলে খেলা হচ্ছে, এই সমস্ত অনেক কিছু বললো, খুব বকাবকি করলো। যাই হোক, আমি অনেক বুঝিয়ে সুজিয়ে বললাম না কিছু হবে না, আমি একটু পুজো করেছি, ঠিক আছে। এরকম করে কিন্তু আমার 2005 সালে পুজো শুরু। 2006 সালে যখন পুজো করলাম, দুর্গা ঠাকুর একটা ক্যালেন্ডার ছিল, সেই ক্যালেন্ডারটাকে একটা প্লাইউডের মধ্যে লাগিয়ে নিয়েছিলাম। ওটা করে দুর্গা ঠাকুরটা বড় দেখে তৈরি হয়ে গেছিলো। আর লক্ষ্মী সরস্বতী যেমন ছিল, গণেশটাও ছিল, আর কার্তিকটাকে আমি হাতে এঁকে নিয়েছিলাম। এরকম করেই কিন্তু পরের বছরে দুর্গাপুজোটা হলো। সেই বছরও প্রচণ্ড ঝামেলা হয়েছিল মায়ের সাথে, খুব মানে রাগারাগি। মা বলছে না না, পারবি না করতে, দুর্গাপুজো কি অতটা সহজ পুজোতে, রাজাদের পুজো, একার দ্বারা এরকম পুজো হবে না। তো খুব বকা খেয়েছিলাম সে বছর। প্রতি বছরই এরকম চলতো আমার, মানে দুর্গাপুজোর আগে মায়ের সাথে একটা খুব, মানে মাকে রাজি করানোর জন্য আমাকে খুব কাঠখড় পোড়াতে হতো প্রতি বছর। তো এরকম করেই 2005 সাল থেকে কিন্তু চলতে শুরু হলো। 2009 সালে আমি মনে আছে কালীঘাট থেকে আমি একটা মাটির ঠাকুর কিনে আনি। আমার না খুব মাটির ঠাকুরের পছন্দ ছিল, একটা ঠাকুর থাকবে, সুন্দর করে প্রতি বছর রং করব, ঠাকুরকে সুন্দর করে সাজাবো। তো সে বছর আমি প্রথম দুর্গা ঠাকুরটা আনি। তোমাদের হয়তো মনে হতে পারে যে টাকাটা কোথায় পেতাম, কিন্তু দুর্গাপুজো করতে তো টাকা লাগে প্রচুর। আমাকে টিফিনের জন্য বাবা টাকা দিত, আমি প্রতিদিন একটু একটু করে কিন্তু 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা এরকম করে কিন্তু ফেলতাম। আর ভাড় ছিল আমার একটা, সেই ভাড়ের মধ্যে সমস্ত কিছু টাকা জমিয়ে কিন্তু আমি ঠাকুরের পুজোটা করতাম। তখন তো দাম অনেক কম ছিল জিনিসপত্রের, তখন 2 টাকাতেও পদ্ম পাওয়া যেত। আমি এরকমও দেখেছি। ইভেন প্রদীপ কেনার তো টাকা ছিল না, 108টা প্রদীপ। কী করতাম, আগের থেকে মাটি বানিয়ে রাখতাম, ওই মাটি দিয়ে প্রদীপগুলো বানাতাম, আর প্রদীপগুলো বানিয়ে কিন্তু রোদে শুকাতাম, আর সন্ধি পুজোর সময় কিন্তু ওই প্রদীপগুলোকেই কাজে লাগাতাম।
হয়তো আমার দুর্গাপুজোর মধ্যে অতটা আড়ম্বর ছিল না, কিন্তু বিশ্বাস করো খুব আনন্দ পেতাম প্রতি বছর দুর্গাপুজো করতে। মৃন্ময়ী মাতৃমূর্তি তো আনলাম, কিন্তু লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক ছিল না। তখন ওই একটা ক্যালেন্ডার ছিল লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক দুর্গাকে নিয়ে, তো সেইভাবেই কিন্তু আমার দুর্গাপুজো করা হয়েছিল। আর 2012 সালে এক চালা যে ঠাকুরটা প্রথমে দেখালাম সেটি কিন্তু আসে আমার বাড়িতে, মাকে আনলাম। আর প্রতি বছর একটা করে শাড়ি কিনতাম, ওই শাড়িটাকে সুন্দর করে পরাতাম মাকে, আর ওর উপরেই কিন্তু মায়ের সমস্ত পুজো আচ্ছা চলতো। তখন পড়াশোনা করছি, টাকা পয়সা অত হাতে থাকতো না, তো বাবা যে টাকাটা আমাকে টিফিনে খেতে দিত সেটা না খেয়ে আমি রেখে দিতাম, সেই টাকাটা জমি কিন্তু আমি দুর্গাপুজো করতাম, মায়ের কাছে বকা খেতাম। এরকম অবস্থা হলো 2015 সালে মা আমাকে দুর্গাপুজো করতেই দিল নি, বলে তোকে করতে হবে দুর্গাপুজো, এটা কোনো ছেলে খেলা নয়, তোর খারাপ হবে, থাক রেখে দে। তো 2015 সালে আমার দীক্ষা হয়। তো আমার আশেপাশে যে সমস্ত লোকেরা ছিল, যারা প্রতিবেশী, যারা পাড়ার লোক, তারা প্রত্যেক বছর কিন্তু আমার বাড়ি দুর্গাপুজোর প্রসাদ কিন্তু পেত। ঠিক আছে, একটু একটু করে টাকা জমিয়ে হলেও আমি কিন্তু তাদেরকে একটু একটু করে কিন্তু ঠাকুরকে ভোগ দিতাম। তো সেই ভোগটা যেহেতু পাচ্ছিল না তারা কিন্তু আমার মাকে বোঝালো যে দেখো, ও যখন চায় দুর্গাপুজো করতে, তুমি শুধু শুধু ওকে বাধা দিও না, এতে তোমারই খারাপ হবে, করুক, মা হয়তো আসতে চাইছে, তো সেরকম করেই পুজো হোক না। তো সেই বছর থেকে কিন্তু মার কোনো রকমভাবে আমাকে বাধা দেয় না, ঠিক আছে তুই করছিস যখন কর। আর এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো রকমভাবে অতটা সাড়ম্বর করে কিন্তু আমি দুর্গাপুজো করি না, যতটা সামর্থ্য আমার ততটাই আমি চেষ্টা করি করার। প্রতি বছর চেষ্টা করি বছরের প্রথম থেকে একদম একটু একটু করে কিন্তু জিনিসগুলো কালেক্ট করার, সমস্ত কিছু কালেক্ট করে কিন্তু তারপরে কিন্তু আমি দুর্গাপুজোটা করি। এই যে বড় মায়ের বিগ্রহটি এসছে, এই মায়ের বিগ্রহটা আনার সময়ও আমার একটা সমস্যা পড়েছিলাম, আমার অফিসে একটু প্রবলেম হয়ে গেছিলো, সেই সময় তো কোভিড চলছে, 2021 সাল, ঠিক আছে। তো সেই সময় আমি কিন্তু দুর্গা ঠাকুরের অর্ডার দিই, 6 মাস আগের থেকে আমি দুর্গা ঠাকুরের অর্ডার দিয়েছিলাম যে এই ঠাকুরটা আমাকে বানাতে হবে শ্রীজু ক্রিয়েশনকে। তো ওরা তো এস্টিমেট দিয়েছিল 45,000 টাকা লাগবে। তো আমার কাছে তো কিছুই নেই তখন, মানে আমি তখন 12,000 টাকা মাইনা পাই, কিছুই হবে না, কি করব, একটু একটু করে জমানো শুরু করলাম। আর ঠাকুর তৈরির সময় তো মডেল তৈরি হয়, সে মডেলের টাকাটা আমার দেওয়া হয়ে গেছে 10,000 টাকা, মডেল বানানো হয়ে গেছে, কিন্তু আমার অফিসে একটা সমস্যা তৈরি হলো, এমন অবস্থা, মানে আমার চাকরি প্রায় যায় অবস্থা। আমি খালি মাকে বললাম, মা গো, তোমার কে আনবো ভাবলাম বাড়িতে, এই অবস্থা, কি করব আমি। সত্যি তিনি দুর্গতি নাশ করলেন। তুমি বিশ্বাস করবেন না, যে মানুষগুলো আমাকে বলেছিল তোমাকে কাজ করতে হবে না, তোমাকে অন্য অফিস দেখে নাও, সেই লোকগুলোই আমাকে পরবর্তীকালে বলেছিল, শোভন তুমি থেকে যাও, তোমার জন্য কোনো কিছু ভালো কিছু অপেক্ষা করছে। আমার মধ্যে একটুখানি জেদ ছিল যে আমি করে দেখাবো, আর মা সঙ্গে ছিল বলে বোধহয় সত্যি বলতে গেলে সেই যাত্রায় কিন্তু আমি পেরেছিলাম। আর সত্যি বলতে গেলে আর একটা জিনিস কিন্তু আপনাদের বলবো, মা যার সঙ্গে থাকে না, তাকে পৃথিবীর কেউ কোনো দিনও আটকাতে পারে না। একটু একটু করে টাকা জমালাম, সমস্ত কিছু একটু একটু করে শ্রীজু ক্রিয়েশনকে দিলাম, ওরা একটু একটু করে কিন্তু ঠাকুরটা বানানো শুরু করে দিল। এবং 2021 সালে মহালয়ার ঠিক আগের দিনকে মা চলে এলো আমার বাড়িতে, আর ঠিক তার 1 মাস পরেই কিন্তু আমার ইনক্রিমেন্ট হয়েছিল, আমার মনে আছে। মা আছেন বলেই আমরা আছি, মা আছে বলে আমরা চলছি, আমরা এগিয়ে যাচ্ছি, এটা একটা মস্ত বড় ব্যাপার। প্রথম হয়তো মা আসলে আমার নিজের কথা ভেবেই মা বারবার বলেছিল যে আমার উপর অনেকটা চাপ যাবে, দুর্গাপুজো তার ছেড়ে খেলা নয়, একদিনের পুজো নয়, 4-5 দিনের পুজো, তো সেখানে একটা বড় হেডেক যাবে, তো সেই কারণের জন্যই মা বারবার বারণ করতো। এখন কিন্তু মা নিজে আমাকে হেল্প করে, ঠাকুরের ভোগের জন্য যে জিনিসগুলো কাটতে হয়, যে সবজি পাতিগুলো, সেগুলো কিন্তু মা কেটে দেয়। এবং আপনারা জানেন যে দশমীর দিন আমাদের পান্তা, কচুর শাক এসব দিতে হয়, সেগুলো কিন্তু বাবা মা দুজনে বসে কিন্তু করে। মাকে তো আমি নিজের মেয়ের মতন ভাবি, আমি না সবসময় চেষ্টা করি মানে সমস্ত কিছু না নিজের হাতের করার। আমার মেয়েটা ঘরে এসছে, তাকে একটুখানি আদর যত্ন করে খাওয়াবো দাওয়াবো, এইটুকুনি না আমার খুব ইচ্ছা। তো আমার পুজোর সময় হয়তো খুব খাটাখাটনি যায়, কিন্তু বিশ্বাস করুন এই খাটাখাটনির মধ্যে সত্যি খুব আনন্দ রয়েছে, সত্যি খুব ভালোবাসা রয়েছে।
আর এখন তো পাড়ার অনেক লোক আছে যারা কিন্তু আমার বাড়িতে এসে মাকে দর্শন করে যায়। সত্য মা গজে আসছে, তো মা আসার আগে এত অতিবৃষ্টি হয়েছে যে কুমোরটুলিতে খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে এবছর। শিল্পীরা কত কষ্ট করে ঠাকুরটা তৈরি করেছিল, এত জল হয়েছে ঠাকুরের প্রায় বেদিগুলো কিন্তু ডুবে গেছে, অনেক জায়গায় ঠাকুর গলে গেছে, কি অবস্থা। আর এই অবস্থা দেখে কিছু বিধর্মী লোক কমেন্ট পাস করছে যে নিজেকে রক্ষা করতে জানে না, সে ভক্তদের কি করে রক্ষা করবে। সেই দুরাচারীদের শুধুমাত্র একটা কথাই বলার আছে, তিনি স্বয়ং প্রকৃতি স্বরূপা, তিনি স্বয়ং সকল কিছু সৃষ্টিকর্তী, তিনি সৃষ্টিও যেমন করেন তিনি ধ্বংসও করেন। একটা কথা আছে জানেন তো, কুসন্তান যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। সন্তান কু হতে পারে, মা কিন্তু কখনোই কু হতে পারে না। তাই যে সমস্ত বিধর্মীরা এই সমস্ত কিছু দেখে উল্টোপাল্টা কমেন্ট পাস করছো, তাদের একটা কথাই বলবো, তোমাদের যদি এতটাই ক্ষমতা থাকে তাহলে প্রকৃতিকে আটকে দেখাও, ইনি তো স্বয়ং প্রকৃতি স্বরূপা, তোমরা প্রকৃতিকে আটকে দেখাও। কমেন্টগুলো দেখে এতটা খারাপ লাগলো যে শিল্পীগুলো এত দিন ধরে কতটা খাটাখাটনি করে তৈরি করেছিল প্রতিমা, তাদের এতটা কষ্ট হচ্ছে, তারা এখনও চেষ্টা করছে কি করে সামাল দেওয়া যায়। সেখানে কিছু বিধর্মী লোক তারা এই সমস্ত কমেন্ট পাস করছে। মায়ের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। মা যেমন সবাইকে সৃষ্টি করেছেন তেমন ধ্বংস করতেও কিন্তু তার 2 সেকেন্ডের সময় লাগবে না। তাই এই সমস্ত কিছু বলার আগে না একটু ভাবনা চিন্তা করে বলবে। জগৎজননী মহামায়াকে না জেনে এই সমস্ত উল্টোপাল্টা কমেন্ট পাস করা, এগুলো খুব খারাপ স্বভাব। আমার ছোট দুর্গা স্ট্রিঙ্গারটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, যারা দেখেছে প্রত্যেকেই বলেছে খুব সুন্দর হয়েছে। তো আমার কাছে না একটা পিঙ্ক কালারের একটা শাড়ি ছিল, সে পিঙ্ক কালারের শাড়িটা এতটাই ছোট হয়ে গেছিলো, তো সেই কারণে পরাতে অসুবিধা হচ্ছিল। এক হাতের শাড়ি ছিল, এক হাতের শাড়িটা পরাতে খুব অসুবিধা হয়ে গেছে, তো সেই কারণের জন্য কিন্তু 2 হাতের শাড়ি পরিছি। 2 হাতের শাড়িটা হয়ে গেছে আরও বড়, মানে এই মায়ের জন্য কিন্তু 1.5 হাতের শাড়ি পারফেক্ট। তো সেই কারণের জন্য কিন্তু আমাকে এই 2 হাতের শাড়িটা পরিয়ে আবার আঁচলটাকে কিন্তু সামনে থেকে ফেলতে হয়েছে। ভেবেছিলাম পিঙ্ক বা লাল কালারের শাড়ি পরাবো, তো যাই হোক আর যাওয়া হয়নি। অনেক শাড়ি কিনেছি আগের থেকে, তো সেই কারণের জন্য একটা পার্পল কালারের শাড়ি ছিল, সেই পার্পল কালারের শাড়িটাই কিন্তু আমি দুর্গাকে পরিয়ে নিয়েছিলাম। আর মহিষাসুরকে একটা তুতে কালারের ধুতি উত্তরীয় পরিয়ে নিয়েছিলাম। প্রথম যখন পুজো করতাম তখন তো অত রান্না বান্না করতে পারতাম না, তো সেই কারণের জন্য কিন্তু ওই ফল মিষ্টি নৈবেদ্য খই মুরগি এসব দিয়ে কিন্তু দিতাম। আর নবমীর দিন করে কিন্তু আমি ভোগ দিতাম, তো তখন মা হেল্প করে দিত আমাকে। তারপর থেকে যখন থেকে আমি একটু একটু করে রান্না করতে শিখি, তখন থেকে কিন্তু আমি প্রত্যেক দিন কিন্তু আমি মাকে ভোগ দিই। অন্নভোগ আমাদের প্রত্যেকটা দিন পরে, যেহেতু দুর্গাপুজোতে 16টা মাস প্রতিদিন 16 হয়, তো সেই কারণের জন্য কিন্তু অন্ন দিতেই হবে মাকে। তো সেই কারণের জন্য কিন্তু প্রতিদিন কিন্তু আমি অন্ন দিই। মায়ের পুরো পরিবারকে সাজানোর আগে কিন্তু আমি ঠাকুর মা স্বামীজিকে কিন্তু ধুতি আর শাড়িটা কিন্তু পরিয়ে নিয়েছিলাম। একটা মাস্টার কালারের একটা শাড়ি ছিল, সেটা কিন্তু মাকে পরিয়েছি। যেহেতু মা স্বয়ংই দুর্গা, স্বয়ং স্বামী বিবেকানন্দ মাকে জ্যান্ত দুর্গা রূপে পুজো করেছিল, তো মাকে ছাড়া তো দুর্গা পুজো সম্পূর্ণ হবে না। আমি মাকেই সব কিছু মানি, তো সেই কারণের জন্য কিন্তু মাকে সবার আগে সাজিয়ে নিয়েছিলাম। আর তারপর কিন্তু আমার বাড়ির দুর্গাকে কিন্তু একটু একটু করে সাজিয়ে নিয়েছিলাম। গুরুদেবের জন্য একটা আকাশি কালারের ধুতি কিনেছিলাম হাওড়া থেকেই, খুব সুন্দর ধুতি, এত সুন্দর কালারটা আর এত ভালো কোয়ালিটি, খুব সুন্দর। শাড়িটাও খুব ভালো হয়েছে, মাস্টার কালারের একটা আনকমন কালার, কোনোদিনও পরাইনি আমি মাকে, তো সেই কারণের জন্য কিন্তু এবারে মাস্টার কালারের উপর লাল পাড় দেওয়া একটা শাড়ি কিন্তু আমি পরিয়েছিলাম। মা কালীকে তুতে কালারের একটা শাড়ি পরিয়েছিলাম, নতুন শাড়ি। আর আমার যে বিপত্তারিণী মূর্তিটি রয়েছে সে তাকেও কিন্তু আমি টিয়া পাখির কালারের যে সবুজটা আছে সেই সবুজ কালারের উপর পিঙ্ক পাড় বসানো একটা তাঁতের শাড়ি পরিয়েছি। আর তাঁতের শাড়ি পরানো খুব সহজ, মানে কুচি ফেলতে এত তাড়াতাড়ি কুচি হয়ে যায়, অন্যান্য শাড়ি পরাতে তো খুব অসুবিধা হয়, আর তাঁতের শাড়িতে খুব তাড়াতাড়ি কিন্তু কুচি পড়ে যায়, এটা কিন্তু একটা সুবিধা। এখনও কিন্তু মায়ের যে গয়নাগাটিগুলো রয়েছে সেই গয়নাগাটিগুলো পরানো বাকি, সেটা অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই টেক্সট করেছিলে যে আমি শাড়িটা কোথা থেকে কিনেছি, কেউ আমাকে ফেসবুকেও দেখলাম ট্যাগ করেছে যে আমি শাড়িটা কোথা থেকে কিনেছি। তো এই যে বেনারসি শাড়িগুলো সেটা কিন্তু আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় ট্রায়াঙ্গুলার পার্ক, মানে তোমরা
কালীঘাট মেট্রো স্টেশনে নেমে দেশপ্রিয় পার্কের পরেই কিন্তু ট্রায়াঙ্গুলার পার্ক, সেই ট্রায়াঙ্গুলার পার্ক থেকে কিন্তু তোমরা কালেক্ট করতে পারো। অথবা যদি কখনো যদি ওখানে না পাও তাহলে গড়িয়াহাটে চলে যাবে। গড়িয়াহাটেও কিন্তু আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের একটা ব্রাঞ্চ রয়েছে, সেখান থেকেও কিন্তু কিনতে পারো। আর এই যে তাঁতের শাড়িগুলো সেটা কিন্তু আমি হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে নেমে সোজা এগুলি কিন্তু পড়ে যাবে মঙ্গলার হাট। সেই মঙ্গলার হাট বসে শুধুমাত্র কিন্তু মঙ্গলবার করেই। এই মঙ্গলবারে গিয়েই কিন্তু তোমাদেরকে কালেক্ট করতে হবে, আর ওখানে কিন্তু অনেকটা রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা তাঁতের শাড়ি পেয়ে যাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, ভালোভাবে কিন্তু দুর্গাপুজো কাটিও। খুব তাড়াতাড়ি আসছি আর একটা নতুন মায়ের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।